একবার ভাবুন তো, এমন একটা জাল নোটের কথা যেটা এতটাই নিখুঁত যে পাকা ব্যাংক অফিসাররাও সেটা ধরতে পারছেন না। এটা কোনো সাধারণ জাল নোটের গল্প না, এটা হলো গিয়ে সুপার নোটের কাহিনী। চলুন আজ আমরা সেই গল্পটাই শুনব, যেটার কারণে একটা বিশাল আন্তর্জাতিক তদন্ত শুরু হয়েছিল আর বেরিয়ে এসেছিল এক রহস্যময় দেশের গোপন টাকা বানানোর কারখানার কথা। গল্পের শুরুটা কিন্তু অনেক দিন আগেকার। সালটা ছিল ১৯৮৯, আর জায়গাটা হলো ফিলিপাইন। তো ফিলিপাইনের একটা সেন্ট্রাল ব্যাংকে একটা $১০০ নোট এসে পৌঁছালো। দেখতে আর ১০টা নোটের মতোই সাধারণ, কিন্তু একজন অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তার কেমন যেন একটা খটকা লাগল। আর ওই ছোট্ট খটকা থেকেই শুরু হলো এক অবিশ্বাস্য জালিয়াতির পর্দাফাঁস। কিন্তু সমস্যাটা ঠিক কোথায় ছিল? খালি চোখে দেখে তো বোঝার কোনো উপায় নেই। তবুও কিছু একটা ঠিকঠাক ছিল না। এই নোটগুলোকেই নাম দেওয়া হয়েছিল সুপার নোট। আর নামটা কিন্তু এমনি এমনি আসেনি। এগুলো এতটাই নিখুঁত ছিল যে ব্যাংকের কর্মচারী থেকে শুরু করে সাধারণ ডিটেকশন মেশিন সব কিছুকেই বোকা বানিয়ে দিত। মানে সাংঘাতিক শক্তিশালী ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁটিয়ে না দেখলে এর ভুলটা ধরাই যেত না। গোয়েন্দারা যখন এই জালিয়াতির তদন্ত শুরু করল, তখন তাদের হাতে এলো একটা অদ্ভুত সূত্র, একটা বিশেষ কালি। নোটটা সোজা চলে গেল আমেরিকায়, ইউএস সিক্রেট সার্ভিসের হাতে। আর তারা তো কোনো ছাড়ার পাত্র নয়। শুরু হলো ফাইবার অ্যানালিসিস, আল্ট্রাভায়োলেট স্ক্যান, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চুলচেরা বিশ্লেষণ। আর সব পরীক্ষা নিরীক্ষার পর তারা একটা সিদ্ধান্তে এলো, নোটটা নকল তো বটেই, কিন্তু এটা কোনো সাধারণ জাল নোট না, এটা ছিল ইতিহাসের অন্যতম সেরা একটা জালিয়াতি। তদন্তে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, এই নোট ছাপাতে ইনট্যালিও প্রিন্টার ব্যবহার করা হয়েছে। এখন এই প্রিন্টারটা কিন্তু কোনো সাধারণ প্রিন্টার না, এটা একটা অসম্ভব দামি আর জটিল হাই প্রেশার প্রিন্টিং মেশিন, যেটা দিয়ে টাকার উপর ওই উঁচু উঁচু কালির লাইনগুলো তৈরি করা হয়। সাধারণত কোনো দেশের সরকার ছাড়া এই মেশিন আর কারো কাছে থাকার কথাই না, আর এটাই ছিল তদন্তের সবচেয়ে বড় ক্লু। তাহলে প্রশ্নটা খুব সোজা, কার কাছে থাকতে পারে এমন একটা মেশিন? গোয়েন্দাদের কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। এর পেছনে কোনো ছোটখাটো অপরাধী দল নেই, আছে আস্ত একটা দেশ। আর সব সূত্র যখন এক জায়গায় এসে মিলল, তখন যে দেশের নামটা উঠে এলো সেটা হলো উত্তর কোরিয়া, আর তাদের এক গোপন কারখানার কথা। অবশ্য প্রথমে কিন্তু সন্দেহটা উত্তর কোরিয়ার দিকে ছিল না। গোয়েন্দাদের প্রথম সন্দেহ ছিল ইরানের ওপর, কারণ তাদের কাছে ওই ইনট্যালিও প্রিন্টার ছিল। এরপর সন্দেহের তালিকায় লেবানন আর সিরিয়ার নামও আসে। কিন্তু যত তদন্ত এগোতে থাকল, সব প্রমাণ একটাই দেশের দিকে আঙুল তুলতে শুরু করল, আর সেটা হলো উত্তর কোরিয়া। কিন্তু প্রশ্ন হল, উত্তর কোরিয়া হঠাৎ করে এমন একটা কাজ করতে যাবে কেন? এর পেছনের কারণটা জানতে হলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে 1990-র দশকে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর উত্তর কোরিয়ার সাংঘাতিক আর্থিক সংকটে পড়ে। বিদেশি মুদ্রা তাদের জন্য তখন জীবন মরণ প্রশ্ন হয়ে দাঁড়ায়। আর এই মরিয়া অবস্থা থেকেই জন্ম হয় অফিস ৩৯ নামের একটা ভয়ঙ্কর গোপন সংস্থার। এদের একটাই কাজ ছিল, যে কোনো উপায়ে বিদেশি মুদ্রা জোগাড় করা, সেটা মাদক পাচার করে হোক, অবৈধ অস্ত্র বিক্রি করে হোক, বা জাল ডলার ছাপিয়ে। আর প্রিয়ংসং শহরের প্রিন্টিং 62 নামের একটা গোপন কারখানায় ছিল এই সুপার নোট তৈরির আসল জায়গা। সুপার নোটের পরিমাণ এত বেড়ে গেল যে আমেরিকার রীতিমতো চিন্তায় পড়ে গেল, আর তখন থেকেই শুরু হলো এই জাল নোটের বিরুদ্ধে তাদের লড়াই। এই জালিয়াতি বন্ধ করার জন্য আমেরিকার সরকার তাদের $১০০ নোটটাকেই পুরোপুরি বদলে ফেলল। মানে পুরনো নোটের সাধারণ জলছাপ আর সিকিউরিটি থ্রেডের জায়গায় এলো একেবারে নতুন সব ফিচার। যেমন ধরুন অপটিক্যাল ভেরিয়েবল ইঙ্ক, যেটা নোট নাড়ালে রং বদলায়, 3D সিকিউরিটি রেবেন, আরও উন্নত জলছাপ আর মাইক্রোপ্রিন্টিংয়ের মতো অনেক কিছু। তবে শুধু নোটের ডিজাইন বদলি তারা থেমে থাকেনি। এর সাথে সাথে রাশিয়া আর চীনে উত্তর কোরিয়ার সমস্ত ব্যাংক লেনদেনের ওপর কড়া নজরদারি শুরু হল। এমনকি হংকং, রাশিয়া আর কম্বোডিয়ায় যে সুপার নোটের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ছিল, সেটাও খুঁজে বের করার কাজ শুরু হল। আমেরিকার এইসব পদক্ষেপের ফলে সুপার নোটের দাপট তো কমল, কিন্তু উত্তর কোরিয়ার মিশন থামল না। তারা শুধু তাদের রাস্তাটা বদলে নিল। ২০১৩ সালের পর থেকে সুপার নোট প্রায় গায়েব হয়ে যায়, কিন্তু অফিস 39-এর কাজ বন্ধ হয়নি। ওরা কাগজের টাকা ছাপানো ছেড়ে দিয়ে সোজা ঢুকে পড়ল সাইবার ক্রাইমের দুনিয়ায়। এর একটা বড় উদাহরণ আমরা দেখতে পাই ২০১৬ সালে। মনে আছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $81 মিলিয়ন চুরির ঘটনাটা? সেই ঘটনার পেছনেও কিন্তু উত্তর কোরিয়ার হাত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। আর এই ডিজিটাল ডাকাতি যে সময়ের সাথে সাথে আরও কত বড় হয়েছে, তার প্রমাণ হল ২০২২ সালের একটা ঘটনা।
একটা ক্রিপ্টোকারেন্সি গেম হ্যাক করে $620 মিলিয়ন লুট করা হয়, আর এর পেছনেও ছিল উত্তর কোরীয় হ্যাকাররা। অর্থাৎ বিদেশি মুদ্রা জোগাড় করার সেই সরকারি মিশনটা শুধু কাগজ থেকে সরে এসে পিক্সেলে ঢুকে পড়েছে। রাস্তা বদলেছে, কিন্তু লক্ষ্যটা একই আছে। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। টাকা পয়সা যত বেশি ডিজিটাল হচ্ছে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কি তাতে আরও সুরক্ষিত হচ্ছে, নাকি আমরা আসলে একটা নতুন ধরনের ঝুঁকির মধ্যে পড়ছি?